টিম ড্রামাট্রিক্সের প্রযোজনা সপ্তগল্পদ্রুম। বাংলা সাহিত্যের অমর সৃষ্টিগুলোকে স্মৃতির মণিকোঠায় অক্ষয় করে রাখার নিরন্তর প্রয়াসের নাম সপ্তগল্পদ্রুম। আজকের গল্প প্রবাদ পুরুষ শ্রী সত্যজিৎ রায়ের ছোট গল্প নরিশ সাহেবের বাংলো। গল্পটি প্রথম প্রকাশ পায় সন্দেশ পত্রিকায়। গল্পের সত্য আনন্দ পাবলিশার্স দ্বারা সংরক্ষিত। শুরু হচ্ছে ড্রামাট্রিক্স প্রযোজিত সপ্তগল্পদ্রুম সিরিজের আজকের গল্প নরিশ সাহেবের বাংলো। তারিণী খুড়োকে ঘিরে আমরা 5 বন্ধু বসেছি। বাদলা দিন, সন্ধে হব হব। খুড়োর চা খাওয়া হয়ে গেছে। এবার বিড়ি ধরিয়ে হয়তো গল্প শুরু করবেন। খুড়ো এলে সন্ধেতেই আসেন, আর এলেই একটি করে গল্প লাভ হয় আমাদের। সবই খুড়োর জীবনেরই ঘটনা, কিন্তু সে ঘটনা গল্পের চেয়েও মজাদার। একজন লোকের এত রকম অভিজ্ঞতা হতে পারে সেটা আমার ধারণা ছিল না। খুড়ো বললেন, আমি যে সবসময় চাকরির ধান্দায় দেশ বিদেশে ঘুরছি তা কিন্তু নয়। মাঝে মাঝে রোজগারের ওপর বিতৃষ্ণা এসে যায়, তখন ঘুরি কেবল ভ্রমণের নেশায়। নতুন জায়গা দেখার শখ আমার ছোটবেলা থেকে, জানিস তো। সেইভাবেই একবার গিয়ে পড়েছিলাম ছোট নাগপুর। ওই অঞ্চলটাই তখনও দেখা হয়নি, আর ওইখানেই ঘটে এক আশ্চর্য ঘটনা। আর আজ সেই গল্পই তোদের বলব। খুড়ো বিড়িতে একটা লম্বা টান দিয়ে তার গল্প শুরু করলেন। আমি তখন হাজারিবাগে একটা হোটেলে আছি, নাম ডিলাক্স হোটেল। কিন্তু ব্যবস্থা চলনসইয়ের বেশি নয়। তাতে কিছু এসে যায় না, কারণ ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যটাকে আমি কখনো খুব একটা উঁচুতে স্থান দিই না। নানান অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াটাই আমার অভ্যেস। তো হাজারিবাগে কাউকে চিনি না, সেটা আরও ভালো লাগছে। কারণ মাঝে মাঝে একটা অবস্থা আসে যখন এই প্যাচাল পাড়তে একদম ভালো লাগে না, জানিস তো। চুপচাপ একা একা বিছানায় শুয়ে কল্পনার স্রোতে নিজেকে ভাসিয়ে দিতে ইচ্ছে করে। তবে এটাও ঠিক যে ভারতবর্ষে এমন জায়গা নেই যেখানে বাঙালি নেই, বিশেষ করে হাজারিবাগে। তো বিস্তর বাঙালি। তাদের মধ্যে একজনের সঙ্গে যে আলাপ হয়ে যাবে তাতে আর আশ্চর্য কি। যার সঙ্গে প্রথমে আলাপ হলো তার নাম অর্ধেন্দু বসু। ইনি ইতিহাসের লোক, পাবনার একটা জমিদার বংশ, ওই কি যেন হালদার বংশ নিয়ে পড়াশোনা করেছেন। ইচ্ছে আছে একটা বই লিখবার। এই বংশে অনেক বাঘা বাঘা চরিত্রের পরিচয় মেলে। এদেরই এক আদি পুরুষ রামগতি হালদার রামমোহনের নাকি খুব কাছের লোক ছিলেন। তাছাড়া এরপরেও বেশ কিছু সমাজ সংস্কার এবং নির্ভীক চরিত্রের পরিচয় নাকি এই বংশে মেলে। আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই পরিবার সম্বন্ধে লিখতে আপনাকে হাজারিবাগ আসতে হলো কেন? তো ভদ্রলোক বললেন, ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি এই পরিবারের একজন নাকি হাজারিবাগে একটা বাড়ি করেন। সে ছুটি কাটানোর জন্য না অন্য কোনো কারণে, সেটা কখনো বুঝতে পারিনি। এই বিশেষ ব্যক্তিটির নাম ছিল মহেশ হালদার। এই মহেশ হালদার অবধি আমি হালদার বংশের ইতিহাস পাচ্ছি, যদিও এর সম্বন্ধে অনেক কিছু জানতে বাকি আছে। এর পরে সব যেন কেমন ব্ল্যাঙ্ক। এর হাজারিবাগের বাড়িটা আপনি দেখেছেন? দেখেছি তো বটেই, কিন্তু সেখানেও এক রহস্য। এই বাড়িটাকে এখানকার সকলেই উল্লেখ করেন নরিশ সাহেবের বাংলো বলে, অথচ
মহেশ হালদার যে বিয়ে করেছিলেন সে খবর আমি পেয়েছি, কিন্তু মহেশ হালদারের পরের বংশটার যে কি হলো সে খবর পাইনি। সম্ভবত মহেশবাবু নরিশ সাহেবকে বাংলোটা বিক্রি করে দেন কোনো একটা কারণে। হ্যাঁ, এই কলকাতায় তাদের আর কোনো বংশধর নেই, আপনি জানেন? জানি মানে, মহেশ হালদার ছিলেন তার বাবা যোগেশ হালদারের একমাত্র সন্তান, তাই তার যদি ছেলেপিলে না থাকে তাহলে হয়তো হালদার বংশ মহেশেই শেষ হয়ে গেছে। প্রশাখা আর কোথাও আছে কি না জানা নেই। আমি শুধু শাখাতেই ইন্টারেস্টেড। তা এই বংশ সম্বন্ধে খবর দিতে পারে এমন কোনো লোকের সন্ধান পাননি আপনি হাজারিবাগে? এখানে এক ভদ্রলোক আছেন, আজন্ম এখানেই বাস। তার বয়স 90, নাম কালীকিঙ্কর বাণুজ্যে। একবার ভাবছিলাম তার কাছে গিয়ে জিজ্ঞেস করব। হ্যাঁ, তা চলুন না, আজ বিকেলে একবার যাওয়া যাক। কালীকিঙ্কর বাবুকে সকলেই চেনে, তাই তার বাড়ি বার করতে অসুবিধা হলো না। কিন্তু গিয়ে শুনি ভদ্রলোক বৈকালিক ভ্রমণে বেরিয়েছেন। বুঝে দেখ কিরকম অবস্থা। 90 বছর, তাতেও আবার বিকেলের হাঁটা চাই। আমরা একটু অপেক্ষা করতেই ভদ্রলোক এসে পড়লেন। আমরা নিজেদের পরিচয় দিলাম। ভদ্রলোক বললেন, আমার কাছে তো বড় একটা কেউ আসে না। আপনাদের কোনো প্রয়োজন আছে বুঝি? আপনি ঠিকই ধরেছেন। আমি পূর্ববঙ্গের এক জমিদার বংশ নিয়ে রিসার্চ করছি, হালদার বংশ। তাঁদের একজন 19বিংশ শতাব্দীর মাঝামাঝি হাজারিবাগে একটা একতলা বাংলো বাড়ি করেছিলেন। সেই বাড়িটাকে এখানকার লোকেরা নরিশ সাহেবের বাংলো বলে। ও তাই বলুন। ওসব হালদার ফালদার আমি জানি না। তাঁরা এখানে এসে থাকতে পারেন। আমার যখন 7 কি 8 বছর বয়স তখন আমি নরিশ সাহেবকে দেখেছি। ঘোড়ায় চড়ে বেড়াতে যেত। আমায় দেখে মাথা হেঁট করে গুড আফটারনুন বলতেন। তবে তার শেষটা জানেন তো? আমরা দুজনেই মাথা নেড়ে বললাম, জানি না তো। ভদ্রলোক আত্মহত্যা করেন, কারণ জানা যায়নি। লোকে বলে বাড়িটা নাকি হানা বাড়ি। সাহেবের ভূত দেখা যায় এখনো। আমি অবশ্য দেখিনি। খুব জবরদস্ত সাহেব ছিলেন ওই নরিশ সাহেব। তার বাড়িটা কোথায় গেলে দেখা যায় বলতে পারেন? বাড়ি ওই কাছেই তো। কালীকিঙ্কর বাবু আমাদের রাস্তা বাতলে দিলেন। আমরা দুজনে তাকে ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। রাস্তায় বেরিয়ে এসে আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আপনি এতদিন সে বাড়ি দেখেননি? দেখেছি বই কি, কিন্তু লোকে ঠিক বলছে কিনা একবার যাচাই করে নিলাম। ইনি যা বলবেন সে তো আর ভুল বলবেন না। কিন্তু আমারও যে বাড়িটা দেখার জন্য খুব কৌতূহল হচ্ছে। আসুন না, দেখিয়ে দিচ্ছি। মাথায় টালি বসানো ঢালু ছাদওয়ালা বাড়ি, বাংলোই বলা চলে। যেমন হাজারিবাগে আরো দেখা যায় না, টালির অধিকাংশই অবশ্যই খসে ছাদ ফাঁক হয়ে গেছে। চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা 4-5 বিঘে জমির ওপর জীর্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে বাংলোটা। কেউ থাকে না সেখানে। শেষ কবে ছিল তাও কেউ বলতে পারে না। আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আপনার হালদার বংশের কথা জানি না মশাই, কিন্তু এই নরিশ সাহেবকে নিয়ে যে আমার বিলক্ষণ কৌতূহল হচ্ছে। আর আর সত্যি বলতে কি জানেন তো, এই সাহেবের প্রেতাত্মার সঙ্গে যদি কোনো যোগ স্থাপন করা যায়
তাহলে তিনি ওই মহেশ হালদার সম্বন্ধে কিছু তথ্যও দিতে পারেন, তাই নাকি? হুম, তা অবশ্য ঠিক। কথাটা খুব জোরের সঙ্গে বললেন না অন্ততবাবু। বুঝলাম তিনি সাহেবের প্রেতাত্মার সঙ্গে যোগ স্থাপনের ব্যাপারটায় খুব একটা উৎসাহ বোধ করছেন না। আমি নয় ভূতকে তোয়াক্কা করি না, কিন্তু সবাই তো আর সেরকম নয়। 2 দিন পেরিয়ে গেল। 3 দিনের দিন আমি অর্ধেন্দুবাবুকে বললাম, আরে এইভাবে হাত পা গুটিয়ে বসে থেকে আপনার কি লাভ আছে বলুন তো? আসুন না একটা কিছু করা যাক, না হয় ওই বাংলোটা একটা রাতই কাটিয়ে আসি। অর্ধেন্দুবাবু একটু চুপ থেকে বললেন, এখানে বাঙালিদের একটা আড্ডা আছে শশী ডাক্তারের বাড়ি। আমি কাল সেখানে গেছিলাম। তারা বলল নরিশ সাহেবের বাংলোকে হানাবাড়ি বলা হলেও এখনো পর্যন্ত কেউ কোনো ভূতের সাক্ষাৎ সেখানে পায়নি। তবে ওই আড্ডাতেই উৎপলবাবু বলে এক নিরীহ গোছের ভদ্রলোক ছিলেন। তিনি নাকি খুব ভালো মিডিয়াম, অর্থাৎ তার মধ্যে দিয়ে ভূতের আবির্ভাব ঘটেছে নাকি অনেকবার। ভদ্রলোক একটা বিশেষ অবস্থায় এলে তার গলা থেকে নাকি ভূতের গলায় কথা বেরোয়, আর তখন নাকি ভূতের সঙ্গে কথাবার্তা বলা চলে। অন্ধকার ঘরে তেপায়া টেবিলের উপর হাত রেখে নাকি ব্যাপারটা করতে হয়। কিঞ্চিত সময় সাপেক্ষ। আমি বললাম, দেখুন দেখুন কিরকম যোগাযোগ। এই মিডিয়াম পাওয়া এ কি সহজ ব্যাপার নাকি? আপনি এই উৎপলবাবুকে বলুন না, আমরা আমরা কালকে রাত্রেই বসছি। তা একটা 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 তেপায়া টেবিল জোগাড় করতে পারবেন তো? তেপায়া টেবিল? আরে হ্যাঁ, আমার আমার হোটেলের ঘরেই তো একটা আছে। হ্যাঁ, তাহলে তাহলে তার কথাই নেই। আসুন আসুন, লেগে পড়া যাক। অর্ধেন্দুবাবু শশী ডাক্তারের আড্ডায় নিয়ে গিয়ে আমার সঙ্গে উৎপলবাবুর আলাপ করিয়ে দিলেন। সকলের সামনে আর এই ভূতের প্রসঙ্গটা তুললাম না, কারণ কারণ প্ল্যানচেটে আমাদের 3 জনের বেশি আর কেউ থাকুক এটা আমি চাইছিলাম না। আড্ডার পরে বাইরে এসে উৎপলবাবুকে প্রস্তাবটা দেওয়া হলো। ভদ্রলোক এক কথায় রাজি। বললেন, নরিশ সাহেবের বাংলোয় প্ল্যানচেট করার না আমার অনেক দিনের শখ, কিন্তু এতদিন তো কোনো সঙ্গী পাইনি, তাই আর গোড়া হয়ে ওঠেনি আর কি। এই শুনুন না, তাহলে তাহলে পরশু বুধবার বসা যাক। এই পরশু তো অমাবস্যা, এই সেই কারণে কাজটা কিন্তু সহজে হওয়ার সম্ভাবনা রয়েছে। কি কি জিনিস লাগবে জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, এই তো 3টে চেয়ার আর একটা তেপায়া টেবিল আর একটা মোমবাতি। মোমবাতিটা লাগবে কাজ শেষ হয়ে যাবার পর। আমি আর অর্ধেন্দুবাবু দিন থাকতে থাকতে 2টো সাইকেল রিক্সায় করে চেয়ার টেবিল সব পাঠিয়ে দিলাম ওই বাংলোতে। সেই ফাঁকে বাড়িটা একটু ঘুরে দেখেও নিলাম। বহুকাল কেউ থাকে না, তাই ঘরগুলোর অবস্থা শোচনীয়। আমরা স্থানীয় লোক লাগিয়ে একটা ঘর বেছে নিয়ে সেটাকে ঝাড়পোছ করে একটু ভদ্রস্থ করে নিলাম। এটাই বোধহয় ছিল বৈঠকখানা। বাড়িটা পাহারা দেওয়ার জন্য একটা লোককে জোগাড় করা হয়েছিল। সে প্রথমে সাহেবের ভূত করে একটা আপত্তিও তুলেছিল। তারপর হাতে 10টা টাকার নোট গুঁজে দিতেই চুপ মেরে গেল। রাত 10টার একটু আগেই আমরা 3 জন বাড়িটার সামনে জমায়েত হলাম। কথা হলো, ভূত এলে প্রশ্ন করবেন অর্ধেন্দুবাবু, আর উত্তর তো উৎপলবাবুর মুখ দিয়ে সাহেবের ভাষাতেই বেরোবে। অবশ্য সব যদি ঠিক মতো হয়। অর্ধেন্দুবাবু ইংরেজিটা মোটামুটি ভালোই বলেন, সেদিক থেকে কোনো অসুবিধে নেই। উৎপলবাবুকে দেখলাম সঙ্গে করে একটা কৌটো এনেছেন। জিজ্ঞেস করতে বললেন, হ্যাঁ, ওতে কর্পূর আছে। এই প্ল্যানচেটে একটু সুবিধা হয়, বুঝতেই তো পারছেন। মোমবাতির আলোয় সব তোড়জোড় হলো। 3 জনে তেপায়া টেবিলের 3 দিকে বসে টেবিলের উপর হাত উপর করে রাখলাম। তারপর বাতি নিভিয়ে চোখ বন্ধ করে সাহেবের চিন্তায় মগ্ন হলাম।
গাছপালায় ঘেরা বাংলো, বাইরে বাতাস দিচ্ছে, তার ফলে মাঝে মাঝে পাতার শোঁ শোঁ শব্দ পাচ্ছি। কিছুক্ষণ পরে বোধহয় বাতাস থেমে যাওয়ার জন্য আর কোনো শব্দ গেল না। অমাবস্যার রাত, তার উপরে আকাশে মেঘ, রাস্তায় আলোও নেই যে জানলা দিয়ে ঢুকবে, তাই ঘরের ভেতর দুর্বেদ্য অন্ধকার। কতক্ষণ এইভাবে ছিলাম জানি না, হঠাৎ অনুভব করলাম টেবিলটা মৃদু মৃদু নড়ছে। সেটা একটু বেড়ে যাওয়ার খটখট শব্দ শুরু হলো। আমি জানি এ ধরনের প্ল্যানচেটে সেটা ভূত নাবার লক্ষণ। আমরা টেবিলের উপর থেকে হাত সরাচ্ছি না, কিন্তু বেশ বুঝতে পারছি হাত আর অনড় নেই। টেবিলের সঙ্গে সঙ্গে উঠছে, নাবছে। শব্দটা উৎপলবাবুর গলা থেকে বেরোলো। আগে থেকেই অর্ধেন্দুবাবুকে বলা ছিল। ও, উনি কাপা গলায় প্রশ্ন করলেন, ইজ এনিওয়ান হিয়ার? উৎপলবাবুর মুখ থেকে সম্পূর্ণ সাহেবী গলায় উত্তর এলো, ইয়েস, হু ইজ ইট? মাই নেম ইজ নরেশ। বাকি কথাও ইংরেজিতেই হলো, এবং নরেশ সাহেবের ইংরেজি যাকে বলে বেশ চোস্ত ইংরেজি। আমি অবশ্য কথোপকথনটা মোটামুটি বাংলাতেই বলছি। অর্ধেন্দুবাবু বললেন, এই বাংলো কি তোমার বাসস্থান ছিল? ইয়েস। তুমি কি করতে হাজারিবাগে? আমার অপ্রের খনি ছিল। শহরে আরও সাহেব ছিল? ইয়েস। অপ্রের খনির মালিকদের একটা ক্লাব ছিল, ভিক্টোরিয়া ক্লাব। আমি সেই ক্লাবের সদস্য ছিলাম। এই বাড়িতে তোমার আগে হালদার বলে একজন ছিলেন? ছিলেন। তিনি কি এই বাড়ি তোমাকে দিয়ে যান? ইয়েস। তারপর তিনি কোথায় যান? কলকাতায়। আর সেখানেই তার মৃত্যু হয়। তুমি কি আত্মহত্যা করেছিলে? ইয়েস। কিভাবে? রিভলভার দিয়ে মাথায় গুলি করে। কেন? আমার আর বাঁচার ইচ্ছা ছিল না। কিন্তু এমন মনের ভাব হলো কেন? আজ এই পর্যন্তই থাক। আমার ক্লান্ত লাগছে। আমার ক্লান্ত লাগছে। বুঝতে পারলাম উৎপলবাবুরই আসলে ক্লান্ত লাগছে। আমি লাইটার দিয়ে মোমবাতিটা জ্বালিয়ে দিলাম। উৎপলবাবুর মাথা হেঁট হয়ে বুকের উপর নুইয়ে পড়েছে। কাঁধ ধরে ঝাঁকুনি দিতে তার জ্ঞান আবার ফিরে এলো। মাথাটা ঝাড়া দিয়ে হঠাৎ নিজের গলায় প্রশ্ন করলেন, এই কেমন হলো? খুব ভালো। বোঝাই যাচ্ছে মহেশ হালদার এখানকার পাট উঠিয়ে দিয়ে বাংলোটা নরেশকে বিক্রি করে কলকাতায় চলে যান, আর সেখানেই তার মৃত্যু হয়। অর্থাৎ যতদূর মনে হয় হালদার বংশের ওখানেই শেষ। অনেক ধন্যবাদ উৎপলবাবু আপনাকে। আমার কিন্তু মনে একটা খটকা লেগেছে, যেটা আমাকে বেশ ভাবিয়ে তুলল। নরেশ সাহেবের মৃত্যুর কারণটা কিন্তু ঠিক পরিষ্কার হলো না। আমার এখন হালদারের চেয়ে নরেশের উপরেই ঝোঁকটা বেশি। অবশ্য উৎপলবাবুকে যা যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর উনি ঠিকভাবেই দিয়েছেন, কিন্তু আমি রাত্রিরে অনেকক্ষণ ধরে ব্যাপারটা নিয়ে খুব ভাবলাম। তারপর সকালে উঠে অর্ধেন্দুবাবুর হোটেলে গিয়ে সোজাসুজি বললাম যে আমি আরেকটা প্ল্যান চেট করতে চাই, কিন্তু এবার প্রশ্নগুলো করব আমি।
অর্ধেন্দুবাবু বললেন, প্ল্যানচেট আবার? আপনি হালদার বংশ সম্বন্ধে আর নতুন কি তথ্য জানার আশা করছেন আমি জানি না। আমি বললাম, সত্যি বলতে কি, আমি নরিস সম্বন্ধে আরও কিছু জানতে চাই। লোকটিকে বেশ ইন্টারেস্টিং মনে হলো। তো উৎপলবাবু আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। আমরা আবার 10টার সময় সাহেবের বাংলোতে গিয়ে জমায়েত হলাম। আমি উৎপলবাবুকে ঠাট্টা করে বললাম, আজ তো অমাবস্যা নয়, প্ল্যানচেট ঠিকমতো হবে তো? তা উৎপলবাবু বললেন, এই তা তো মনেই হয়, এই ভদ্রলোকের আত্মা না খুব সহজেই ধরা দেয় জানেন। আমি সবই বরদাস্ত করতে পারি, কিন্তু আপনার গলা দিয়ে যখন অন্য লোকের স্বর বেরোয় না, তখন মেরুদণ্ডটা কেমন যেন শিরশির করে, বুঝলেন? আমরা 10:15 মধ্যে তৈরি হয়ে নিলাম। 15 মিনিটের মধ্যেই টেবিল নড়া আর উৎপলবাবুর গলা থেকে শব্দ শুনে বুঝলাম যে প্রেতাত্মা হাজির। এবার আমি প্রশ্ন করলাম, ইজ এনিবডি হিয়ার? নরিসের কণ্ঠস্বরে উত্তর এলো, ইয়েস, আর ইউ মিস্টার নরিস? ইয়েস। মিস্টার নরিস, তোমাকে দুবার বিরক্ত করার জন্য ক্ষমা চাইছে, কিন্তু কাল একটা প্রশ্নের ঠিক জবাব মেলেনি, তাই আবার তোমাকে ডাকলাম। কি প্রশ্ন? তোমার জীবনের উপর এত বিতৃষ্ণা এলো কেন যে আত্মহত্যা করলে? একটুক্ষণ কোনো কথা নেই, তারপরে ইংরেজিতে উত্তর এলো, আমাকে প্রচন্ড অপমান করা হয়েছিল। কে কে করেছিল অপমান? মেজর টমসন। এই ঘটনাটা কোথায় হয়? আমাদের ক্লাবে। কিন্তু অপমানের কারণটা কি? তাহলে তো অনেক কথাই বলতে হয়। বলুন, আমরা তো শুনতেই এসেছি। আমি এক বেয়ারাকে হিন্দিতে কিছু কথা বলেছিলাম, সেটা মেজর টমসন শুনে ফেলেছিলেন। তাতে কি হলো? তাতেই সাহেব বুঝে গেছিলেন যে আমি সাহেব নই। আপনি সাহেব নন? না, তবে আমার চেহারায় সাহেবের সঙ্গে কোনো পার্থক্য ছিল না। আমার চুল ছিল কটা, চোখ ছিল নীল, আর গায়ের রং সাহেবের মতো ফর্সা। আমি মিশনারি স্কুলে পাদ্রীদের কাছে ইংরাজি শিখেছিলাম। সেই ইংরাজি শুনে আমার চেহারা দেখে কারোর বোঝার সাধ্যই ছিল না যে আমি সাহেব নই। আমাদের ক্লাবে ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ ছিল, কিন্তু আমি নরিস নাম নিয়ে ক্লাবে ঢুকতে পেরেছিলাম। এই ক্লাবে আমি 3.5 বছর মেম্বার ছিলাম। তারপর টমসনের কাছে ধরা পড়ে গেলাম। সে সকলের সামনে আমাকে নেটিভ বলে ক্লাব থেকে লাথি মেরে বার করে দেয়। সে কি? আসলে তুমি কি ছিলে? আমি ছিলাম বাঙালি। আমার নাম ছিল নরেশ। নরেশ থেকে নরিস। হ্যাঁ? আমি হঠাৎ যেন চোখের সামনে একটা আলো দেখতে পেলাম। বললাম, তুমি কি মহেশ হালদারের কোনো আত্মীয় ছিলে?
হালদারের একমাত্র ছেলে। বাবা তার অপ্রের খনির ভার আমার ওপর দিয়ে কলকাতা চলে যান। সেখানেই তার মৃত্যু হয়। আমি বিয়ে করিনি। আমি হালদার বংশের শেষ প্রতিনিধি। আজ তাহলে আমি আসি, কারণ এই ধরনের কথোপকথন আমার জন্যে ভীষণ ক্লান্তিকর। আপনাকে অশেষ ধন্যবাদ। আমারও নিজেকে আজ ভীষণ হালকা লাগছে। এতদিন পরে বাংলা বলে আরাম পাচ্ছি। আর সাহেব সেজে কি যে ভুল করেছিলাম সেটা নতুন করে বুঝতে পেরেছি। মোমবাতি জ্বালিয়ে দিলাম। এখন আর আমার মনে কোনো খটকা রইল না। আর অর্ধেন্দুবাবুর হালদার বংশের ইতিহাসের শেষ পর্ব শেষ হলো। তবে এটাও বুঝতে পারলাম যে উৎপলবাবুকে না পেলে মিস্টার নরিসের রহস্যই থেকে যেত। শুনলেন টিম ড্রামাট্রিক্স প্রযোজিত সপ্তগল্পদ্রুম সিরিজের আজকের গল্প নরিস সাহেবের বাংলো। তারিণী খুড়ো ডক্টর চিন্ময়, অর্ধেন্দুবাবু কৌশিক, গল্পের শ্রোতা অনসুয়া, কালীকিঙ্কর বাবু কৃষ্ণেন্দু, উৎপল বাবু এবং নরিস সাহেব অরিন্দম, মুখবন্ধ ও পূর্ণচ্ছেদ কৃষ্ণেন্দু, ধ্বনি এবং আবহ কৃষ্ণেন্দু, সমগ্র পরিকল্পনা এবং পরিচালনায় অরিন্দম।